দিনটা ছিল 23শে আগস্ট 2023। সময় সন্ধ্যা 6টা বেজে 3 মিনিট। যখন চন্দ্রযান 3 চাঁদের মাটিতে সফটলি ল্যান্ড করলো, তখন আমি আপনি সহ গোটা পৃথিবীবাসী অত্যন্ত আনন্দে উল্লাসিত। কারণ এটা কোনো যাতা ঘটনা ছিল না, বরং এটা সেই মিশন ছিল যা প্রথমবারের মতো চাঁদের দক্ষিণ মেরুতে মানবজাতি অর্থাৎ এক উন্নত সিভিলাইজেশনকে পৌঁছে দিয়েছিল। আর এটাই সেই একমাত্র মিশন যা মানবজাতিকে আশা দেখাচ্ছে চাঁদের দক্ষিণ মেরুকে এক্সপ্লোর করার। তবে এর যাত্রা একেবারেই সহজ ছিল না, বরং বহু ফেলিওরের পর তবে গিয়ে আজ আমাদের ভারত এমন একটি সাকসেসফুল মিশন করতে পেরেছে। তো হ্যালো বন্ধুরা, আমি হলাম অভিষেক, আর আজ মিস্টিরিয়াস ইউনিভার্সের আরও একটি নতুন ভিডিওতে আপনারা চন্দ্রযান 3 মিশনের ডিটেলে সমস্ত তথ্য জানতে পারবেন, যে কিভাবে মিশনটি হওয়ার সূচনা হয়েছিল এবং তা আজ কিভাবে এত কিছু ডিসকভার করে চলেছে। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই এই ছবিটি দেখুন। 15ই আগস্ট 1969 সালে ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরোয়ের প্রতিষ্ঠা হওয়ার পর ইসরোর সায়েন্টিস্টরা একটি সাইকেলে করে একটি রকেটকে নিয়ে যাচ্ছে, আর আজ সেই রকেটে করেই পাঠানো চন্দ্রযান 3 চাঁদের মাটিতে দাঁড়িয়ে আছে। সত্যি কতটা গর্বের কথা, তাই না? এখন ইসরো 2008-এ প্রথম চন্দ্রযান মিশন করেছিল, যেটি ছিল একটি সাকসেসফুল মিশন। তবে এটি সফটলি ল্যান্ডিংয়ের জন্য ছিল না, কিন্তু এর মাধ্যমে ইন্ডিয়া চাঁদের কক্ষপথে যাওয়া চতুর্থ দেশ হয়ে গিয়েছিল। এই মিশনটির মাধ্যমেই পৃথিবীবাসী প্রথম জানতে পেরেছিল যে চাঁদের মাটিতে জল আছে। এসবের পর একে একে কেটে গিয়েছিল প্রায় 10টা বছর। সালটা এখন এসে পড়েছিল 2019। ইসরো এখন দ্বিতীয়বারের জন্য চাঁদে মিশন করতে প্রস্তুত। চন্দ্রযান 2 এর অভিযানে চাঁদের 90 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশে দুটি গহ্বর ম্যাঞ্জিনিস সি এবং সিম্পেলিয়াস এন এর মাঝখানে একটি সমতল উচ্চভূমিতে ল্যান্ডার ও রোভারের মসৃণ অবতরণের প্রচেষ্টা করা হয়েছিল। সবার আশা ছিল যে মিশনটি অবশ্যই সাকসেসফুল হবে এবং চন্দ্রযান 2 মিশন হবে চন্দ্রপৃষ্ঠের দক্ষিণ মেরুর কাছাকাছি রোভার অবতরণের প্রথম অভিযান। তবে অবতরণের সময় রাত 1:52-এর দিকে ল্যান্ডার চন্দ্রপৃষ্ঠের প্রায় 2.1 কিলোমিটার উচ্চতায় নিজের লক্ষ্যপথে বিচ্যুত হয় এবং এর সাথে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, আর মিশনটি আনসাকসেসফুল হয়ে যায়। আর এর সাথে গোটা পৃথিবীবাসীর মন দুঃখে ভেঙে যায়। আর এই ফটোটি থেকে আপনি দেখতেই পাচ্ছেন যে ইসরোর প্রাক্তন চিফ কে সিভান কিভাবে শোকে আপ্লুত হয়ে গিয়েছে। তবে তারা ভেঙে পড়েনি, বরং তারা এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে আবারও আরেকটা মূল মিশনের জন্য প্ল্যানিং শুরু করে দেয়। আর আজ সেই প্ল্যান সম্পূর্ণই সাকসেসফুল। আজ চন্দ্রযান 3 চাঁদের মাটিতে সফলভাবে ল্যান্ড করেছে। ভারতবর্ষ আজ চাঁদে পৌঁছে গেছে। এমনিতে তো দেশের কোটি কোটি লোক আজ ইসরো সায়েন্টিস্টদের প্রশংসা করছে, কিন্তু অনেকে এমনও আছে যারা মিশনটির ওপর প্রশ্ন ওঠাচ্ছে। তারা জানতে চাইছে যে চাঁদে যাওয়াতে ভারতের কি হবে। আসলে কেন ভারত সরকার নিজের দেশের বদলে দূরের মহাকাশে যেতে এত কোটি কোটি টাকা খরচ করছে? এই প্রশ্নটার জবাব বিক্রম সারাভাই নিজেই বহু বছর আগে দিয়ে দিয়েছে। বিক্রম সারাভাইকে ইন্ডিয়ান স্পেস প্রোগ্রামের ফাদার হিসেবে মানা হয়। একবার জওহরলাল নেহরু সারাভাইকে জিজ্ঞাসা করেছিলেন যে ভারত একটা গরিব দেশ, এখানে বেরোজগারি, অশিক্ষা এবং ভ্রষ্টাচারের মতো অনেক সোশ্যাল প্রবলেম লেগেই আছে। আমরা তো এমন কোনো স্পেস প্রোগ্রাম এফোর্ড করতে পারবো না। তাই তখন সারাভাই জবাবে বলেছিলেন যে ভারত একটি গরিব দেশ, এখানে বেরোজগারি, অশিক্ষা এবং ভ্রষ্টাচারের মতো সোশ্যাল প্রবলেম আছেই, কিন্তু এই জন্যই তো আমাদের একটা স্পেস প্রোগ্রাম করা জরুরি। আপনাদের কি মনে হয়, যখন আমাদের চন্দ্রযান মিশন লঞ্চ হলো তখন রাশিয়া হঠাৎ তাদের লুনার মিশন কেন লঞ্চ করেছিল? চন্দ্রযান 3-কে 41 দিন লেগে গিয়েছিল চাঁদে পৌঁছতে, কিন্তু রাশিয়ার লুনার মিশন কেবল 10 দিনে ভারতের আগেই চাঁদে ল্যান্ড করতে চেয়েছিল। রাশিয়া ভারতকে দেখাতে চাইছিল যে তারা সবসময় ভারতের আগেই থাকবে। কিন্তু আজ সবাই জানে লুনার 21 মিশন ক্র্যাশ হয়ে গেছে, আর অপরদিকে আমাদের বিক্রম ল্যান্ডার সফট ল্যান্ডিং করতে পেরেছে। আসলে কেন রাশিয়া এই রেসটাকে জিততে চাইছিল? এটার কোনো তো বড় কারণ থাকবেই, তাই না? এর আগে কেবল 3টি দেশই চাঁদে সফটলি ল্যান্ড করতে পেরেছে। সফট ল্যান্ডিং এর মানে হলো ল্যান্ডারের কোনো ক্ষতি না হয়ে সারফেসে স্বাভাবিকভাবে ল্যান্ড করা। এর আগে কেবল রাশিয়া, আমেরিকা এবং চীনই কেবল এই কাজটা করতে পেরেছিল, কিন্তু এরপরে এখন ভারত এই লিস্টে চলে এসেছে। এর আগে পৃথিবীর যত দেশই আছে তারা ওই 3টে দেশের সাহায্য নিয়ে তাদের স্পেস মিশন তৈরি করত, যার বদলে তারা প্রচুর পরিমাণে টাকা এই 3টে দেশকে দিত। কিন্তু এখন যেহেতু ভারতও দুনিয়াকে দেখিয়ে দিয়েছে যে তারা চাঁদে সফটলি ল্যান্ড করতে পেরেছে, তো এখন অন্যান্য ছোট দেশ যারা মহাকাশে যেতে ইচ্ছুক তারা এখন টাকা দিয়ে ভারতের থেকে ল্যান্ডার, রোভার এবং রকেট বানাবে। আর যারা জানে না তাদের বলে দিই যে স্পেস হলো একটা $1 বিলিয়ন ইন্ডাস্ট্রি। আজ ইলন মাস্ক দুনিয়ার সব থেকে ধনী ব্যক্তি এই জন্যই কারণ সে স্পেস মিশনে তার কোটি কোটি টাকা ইনভেস্ট করেছিল। চন্দ্রযান 3 এর সাকসেসের পরে আমার মনে হয় পৃথিবীর বেশিরভাগ দেশ আমাদেরই কাছে সাহায্য চাইবে স্পেস মিশন তৈরি করার জন্য। আর এখানে সব থেকে ভালো কথা এটাই যে চন্দ্রযান 3-কে বানানোর
জন্য আমাদের কেবল 650 কোটি টাকাই লেগেছিল, যখন কিনা নাসা তাদের স্পেস মিশনে বিলিয়ন বিলিয়ন টাকা খরচ করে দেয়। এখন আপনি যদি কোনো দোকানে 40 টাকার নুন পান এবং সেই নুনই অন্য দোকানে 20 টাকার পান, তাহলে এটা তো সাধারণ ব্যাপার, আপনি 20 টাকার নুনই কিনবেন। পুরো দুনিয়ার লোক এটা জানে যে তারা স্পেসের মাধ্যমে বিলিয়ন বিলিয়ন টাকা কামাতে পারে, আর এই জন্যই তো সবার মধ্যে একটা রেস শুরু হয়ে গেছে। প্রথমে কেবল রাশিয়া এবং ইউএসএ এতে দৌড়চ্ছিল, কিন্তু এখন ইন্ডিয়ার এসে যাওয়ায় তারাও অনেকটাই নার্ভাস হয়ে গেছে। চন্দ্রযান 3 এর সফটলি ল্যান্ডিং এর অর্থ এটাই যে ইসরো পরের ধাপের জন্য প্রস্তুত, মানে ভারতীয় অ্যাস্ট্রোনটদের চাঁদে পাঠানোর মিশন। গগনযান মিশন এই জিনিসটাকে মাথায় রেখেই ডেভেলপ করা হচ্ছে, যদিও এতে এখন অনেক দেরি আছে। সর্বপ্রথম তো আপনাদের এটা জানা উচিত যে চাঁদে সফট ল্যান্ডিং করা মার্সে সফট ল্যান্ডিং করার থেকেও অনেক কঠিন। এখনো পর্যন্ত বেশ কয়েকটি কান্ট্রি চাঁদে ও মঙ্গলে সফট ল্যান্ডিং করেছে, কিন্তু চাঁদ পৃথিবীর এত কাছে হওয়া সত্ত্বেও এতে ল্যান্ড করার সাকসেস রেট কেবল 27%, যেখানে মঙ্গলে ল্যান্ড করার সাকসেস রেট 40%। আর এটা এই জন্যই কারণ অন অ্যান অ্যাভারেজ কোনো স্পেসক্রাফটকে মঙ্গলে যেতে প্রায় 7 মাস লেগে যায়, আর এর মধ্যে স্পেস এজেন্সিগুলোর হাতে সময় থাকে স্পেসক্রাফটকে দিক পরিবর্তন করার বা তাতে কোনো ডেভেলপমেন্ট আনার, কিন্তু চাঁদে কেবল 4 দিনেই পৌঁছানো যায়। এখন যদি স্পেসক্রাফটের পাথ এই 4 দিনে কোনোভাবে বদলানো হয়, তাহলে তা সরাসরি চাঁদে গিয়ে ধাক্কা খাবে, আর এছাড়াও এই সময় স্পেসক্রাফটকে নতুন করে ডেভেলপ করারও কোনো চান্স থাকে না। আর এগুলোকে ছাড়াও চাঁদের ল্যান্ডিং সাইট ও তার অ্যাটমসফিয়ারের ওপরও অনেক কিছু নির্ভর করে। আর আমরা জানি মার্সের কাছে একটা অ্যাটমসফিয়ার আছে, যখনই কোনো স্পেসক্রাফট মার্সের অ্যাটমসফিয়ারে প্রবেশ করে তো তখন তার স্পিড ফ্রিকশনের প্রভাবে আপনি কমে যায়। এই জন্যই মার্সের মিশনে প্যারাশুটের ব্যবহার করা যেতে পারে, কিন্তু চাঁদে এমন কোনো অ্যাটমসফিয়ার প্রেজেন্ট থাকে না। মুন মিশনকে ল্যান্ড করানোর পুরো লোড কেবলই থ্রাস্টারের ওপর থাকে, আর এজন্য যদি কোনো ভুল হয়ে যায় তাহলে স্পেসক্রাফট সঙ্গে সঙ্গে ক্র্যাশ হয়ে যেতে পারে। চন্দ্রযান 2 প্রায় এইসব বাধা পুরোপুরি ক্লিয়ার করে নিয়েছিল, কিন্তু চাঁদের সারফেস থেকে 2.1 কিলোমিটার দূরে তার কমিউনিকেশন আমাদের স্পেস সেন্টার থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। আর যেমনটা আমি আপনাদের বললাম যে যদি সামান্য কোনো টেকনিক্যাল প্রবলেমও হয় তাহলে বৈজ্ঞানিকদের না বরাবর চান্স মেলে তা ঠিক করার, আর এই জন্যই চন্দ্রযান 2 ফেল হয়ে গিয়েছিল। ইসরোর বৈজ্ঞানিকরা চন্দ্রযান 3 কে চাঁদের যে স্থানে ল্যান্ড করিয়েছে ওটাও বেশ দারুণ একটা ব্যাপার। এটা তো আপনারা সবাই জানেন যে বিক্রম ল্যান্ডারকে চাঁদের সাউথ পোলে ল্যান্ড করানো হয়েছে, যেখানে পৃথিবীর আর কোনো দেশ তাদের স্পেসক্রাফটকে ল্যান্ড করাতে পারেনি। এটারও একটা গুরুত্বপূর্ণ কারণ আছে, চাঁদের সাউথ পোলের টেম্পারেচার অত্যাধিকভাবে বাড়তে বা কমতে থাকে, কারণ চাঁদকে পৃথিবীর এক পাক খেতে 27 দিন লাগে, আর এই জন্যই 12 দিন পর্যন্ত চাঁদের একদিক পুরোপুরি সূর্যের দিকে থাকে, আর তখন সেই স্থানে টেম্পারেচার 120 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে যায়, আর সেখানে অপর অংশ ততটাই ঠান্ডা হয়ে যায়, যার তাপমাত্রা -230 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে থাকে। আর চাঁদের সাউথ পোল হলো সেই স্থান যে কিনা এই দুটো অংশের মাঝখানে থাকে। যদি বিক্রম ল্যান্ডার খুব স্পিডে এই ল্যান্ডিং সাইটে ল্যান্ড হতো তাহলে একটা থার্মাল শক জেনারেট হতে পারত, আর এই থার্মাল শক বিক্রম ল্যান্ডারকে পুরো নষ্ট করে দিতে পারত। কিন্তু ইসরোর বৈজ্ঞানিকরা ভীষণ ভালোভাবে ল্যান্ডিং সাইটকে পর্যবেক্ষণ করেছিল, আর তাতে গ্রিন লাইট দেখার পরই ল্যান্ডারকে ধীরে ধীরে থ্রাস্টারের মাধ্যমে ল্যান্ড করিয়েছে। এখন থ্রাস্টারকেও তার সম্পূর্ণ পাওয়ার লাগানোর জন্য ইসরোর বিজ্ঞানীরা ভীষণই বুদ্ধি লাগিয়েছিল। 14 জুলাই যখন চন্দ্রযান মিশন লঞ্চ হয়েছিল তখন সে পৃথিবীকে 5 বার পাক খেয়েছিল, আর এই পাক খাওয়ার মাধ্যমে সে তার অরবিটকে ধীরে ধীরে ওপরে করেছিল, আর এতে হয়েছিল এটাই যে সে চাঁদের দিকে একটা স্লিংশটের মতো উড়ে গিয়েছিল। ডিপ স্পেসে যাওয়ার এই টেকনিক প্রচুর ফিউল এবং টাকা বাঁচায়। একবার যখন বিক্রম ল্যান্ডার মুনের অরবিটে পৌঁছে গিয়েছিল তখন তার কাছে একটা এক্সট্রা ফিউল ছিল, যার মাধ্যমে ল্যান্ডারের থ্রাস্টারকে না ভয় খেয়ে পাওয়ারফুলি ইউজ করা যেত। আর যেখানে অপরদিকে যদি রাশিয়ার লুনার 25 মিশনের কথা বলা হয় তো তারা ভীষণই পাওয়ারফুল এবং দামি রকেটের ব্যবহার করেছিল, যার মাধ্যমে তারা কেবল 6 দিনেই চাঁদের কাছে পৌঁছে গিয়েছিল, কিন্তু প্রোপালসার মডিউলের ভুল ক্যালকুলেশনের জন্য তা সরাসরি লুনার সারফেসে গিয়ে ধাক্কা খেয়ে গিয়েছিল। আগের বারের মতো এবারে যাতে কমিউনিকেশনের কোনো প্রবলেম না আসে তাই বিক্রম ল্যান্ডারকে সূর্যালোকের মধ্যে দাঁড় করিয়ে রাখা হয়েছিল, যাতে সোলার প্যানেলের মাধ্যমে সে যাতে সর্বদা ইসরোর সাথে কমিউনিকেট করে। এর মধ্যেই প্রজ্ঞান রোভার 15 দিন চন্দ্রপৃষ্ঠে কাটিয়ে ফেলেছে আর অনেক জরুরি ডাটা কালেক্ট করেছে। চন্দ্রযান 3 এর সাকসেস আমাদের পৃথিবীর ক্রিয়েশনকেও ব্যাখ্যা করতে পারে। আসলে দুনিয়ার সকল বৈজ্ঞানিকদের ধারণা যে চাঁদের সাউথ পোলে বরফাকারে প্রচুর জল উপস্থিত আছে, ওখানকার অন্ধকার কোণে যে বরফ আছে তা তখন থেকে সেখানে আছে যখন কিনা সবে পৃথিবী ও চাঁদের ক্রিয়েশন হয়েছিল, আর হয়তো সেই স্যাম্পেলের পরীক্ষা নিরীক্ষা করার পর আমরা চাঁদের বয়সও নির্ণয় করতে পারবো। এছাড়াও এটাও দেখা গেছে যে চাঁদের কিছু অদ্ভুত ম্যাগনেটিক ফিল্ড উপস্থিত আছে। চাঁদে একটা অদ্ভুত ম্যাগনেটিক ফিল্ড লক্ষ্য করা গেছে, আর এটা তখনই হতে
হতে পারে যখন চাঁদের সেন্টারে একটা সলিড কোর উপস্থিত থাকবে। আমরা যদি এই ম্যাগনেটিক ফিল্ড সম্বন্ধে জানতে পারি তাহলে এটাও জানতে পারবো যে আসলেই কি চাঁদ পৃথিবীর অংশ ভেঙেই তৈরি হয়েছে, যেমনটা থিয়ার একটা পপুলার থিওরি আমাদের বলে। যদিও এটা অনেকটাই বড় প্রশ্ন যা হয়তো প্রজ্ঞান রোভার দিতে পারবে না, কিন্তু এর থেকেও একটা বড় জিনিস আছে যেটা চন্দ্রযান 3 করতে চলেছে। আসলে চাঁদ আমাদের জন্য একটা ভালো লোকেশন এই জন্য কারণ ওখান থেকে আমরা ভালোভাবে পৃথিবীকে দেখতে পারি আর ওখান থেকে এমন ডাটা কালেক্ট করতে পারি যেটা পৃথিবী থেকে পাওয়া ইম্পসিবল। চন্দ্রযান 3-তে সেপ অর্থাৎ স্পেকট্রোপোলারিমেট্রি অফ হ্যাবিটেবল প্ল্যানেট আর্থ নামক একটা ইনস্ট্রুমেন্ট লাগানো আছে আর এর মাধ্যমে আমাদের পৃথিবী যে কিনা হ্যাবিটেবল প্ল্যানেট তার কিছু এনভায়রনমেন্টাল ডাটাও কালেক্ট করা যেতে পারে। এটার ফায়দা এটা হবে যদি আমরা দূরের কোনো সোলার সিস্টেমের কোনো হ্যাবিটেবল প্ল্যানেট খোঁজার চেষ্টা করি তখন আমরা সেই ডাটাকে পৃথিবীর ডাটার সাথে কম্পেয়ার করে দেখতে পারবো যে মানুষ কি সেখানে থাকতে পারবে নাকি পারবে না। এখন আপনারা কি বুঝতে পারছেন যে চন্দ্রযান 3 আমাদের দেশের জন্য এত বড় একটা উপলব্ধি কেন? আমার বিশ্বাস আছে যে চন্দ্রযান 3 কেবল একটা শুরু, বরং এর পরের কিছু বছরে ইসরোর বৈজ্ঞানিকরা এমন কিছু করে দেখাবে যাতে দুনিয়ার চোখ পুরোপুরি খুলে যাবে। বন্ধুরা, যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দিন আর এমনই ইনফরমেটিভ, ইন্টারেস্টিং অ্যান্ড মিস্টেরিয়াস ভিডিও দেখার জন্য মিস্টেরিয়াস ইউনিভার্সকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য থ্যাঙ্কস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।